হচ্ছে সত্যি কি নিশি বলে কিছু আছে গো? নিশি কি সত্যি এভাবে ডাকে? আমি না মানে কি বলবো বলুন তো, কোনোদিনই তো এই সমস্ত কিছু মানেনি। তো মানে এখন কি অবস্থা হয়েছে বলুন তো, আমি মানতেও পারি না, আবার মানি না এই কথা বলতেও পারি না। এই হয়েছে ব্যাপার, আমি ঠিক এগুলো বুঝতে পারি না জানেন তো। আমাকে বলছে আমাদের পাড়ারই একজন যে তোমরা তো সব আধুনিক যুগের শিক্ষিতা মেয়ে, আধুনিক যুগের শিক্ষিত মেয়ে, তোমরা এগুলোকে মানতে চাও না, কিন্তু এগুলো আছে, তোমরা এগুলো জানো না। তাই মনে মনে না সকাল থেকে তাই ভাবছি, কি জানি হতেও পারে, জানি। কেমন আছেন আপনারা? পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30 বাজলে কি হবে, বাইরে কি প্রচণ্ড অন্ধকার দেখুন। সকালবেলায় উঠে তো বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল দেখলাম, দিয়ে তারপরে তো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, শরীরটাকে টেনে বের করলাম লেপের তলা থেকে, উপায় তো নেই। দিয়ে তার সব কাজে দিদিরা এলো, তাদের সঙ্গে বসে বসে গল্প করলাম। সারা রাত কালকে ঘুম হয়নি, মানে একটা ঘোরের মধ্যে ছিলাম আর কি, আধো ঘোরে ঘুমের মধ্যে সবাই ছিলাম। সে কেন, সে কথা পরে বলবো, সে অনেক ঘটনা পরে বলবো কাজ করতে করতে। তো এই সব জলখাবারের ব্যবস্থা করে নিজেও একটু জলখাবার খেয়ে পুজো হয়ে গেছে। মানে কি বলে, তাড়াতাড়ি গোপালের পুজোটা করে দিয়েছে। পুজো হয়ে গেছে মানে গোপালের পুজোটা ডাক্তার সাহেব করে দিয়েছে আর কি। ঠাকুর ঘরটার মুছে দিয়েছি, দিয়ে আমি এখন এই যে চান টান করে উঠলাম। উঠে এইবার অর্ধেক রান্না হয়ে গেছে, যেমন আমি সকালবেলায় করি, নাচগাল ডাল ভাত একটা তরকারি করে দিয়েছি যাতে ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে যেতে পারে, ওই জন্যই আরও তাড়াহুড়ো করি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছেড়ে আগে মানে মুখ হাত ধুয়ে নিয়ে আগে ভাত ডাল একটা তরকারি করে দিই, বুঝলেন তো। তারপর গিয়ে চান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে জলখাবারটা খাই। তাও তো এখন ডাক্তার সাহেব ধরেছে, না ওরমভাবে হবে না, তুমি রান্না করতে করতে জলখাবারটা খেয়ে নাও, নিয়ে তারপরে চান করে ঠাকুরের পুজো করো। আমি তো গোপালকে জলখাবার দিয়েই দিচ্ছি, তাহলে তুমি যখন আবার অন্ন দেবে তার আগে অসুবিধা নেই, তুমি একটু জলখাবার খেয়ে নাও, অতক্ষণ দিয়ে গ্যাপ দিয়ে রাখাটা ঠিক নয়। তো দেখি কি করি, বলছে যখন কথা তো শুনতেই হবে। তো যাই হোক, এবারে বৃহস্পতিবার অর্ধেক রান্নাটা হয়ে গেছে, এবার একটু এই লক্ষ্মীবারের পুজোটা করে বাকি রান্নাটা আবার শেষ করব আর কি। কিরম মাঝে ওয়েদার বলুন তো, সকাল থেকে ভালো লাগে না, এরকম বেশ ঝলমলে রোদ উঠবে, কেমন চারিদিক ঝলমল করবে, ঘরের মধ্যে স্যাঁত করছে, আলো ঢুকছে না, বাতাস ঢুকছে না, সব সময় জানলা বন্ধ করে রাখতে হচ্ছে, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, চলুন, অনেক গল্প আছে, অনেক কথা আছে, এক এক করে সব শেষ করব। কালকে এখন কি হয়েছে বলুন তো, মানে সেই জন্য না সকাল থেকে খুব মানে কি বলুন, মানে ডিপ্রেসড রয়েছি, আমরা সবাই বলতে পারেন। ব্যাপারটা কি বুঝতে পারছি না। কালকে কি হয়েছে বলুন তো, রাত্রি তখন 2:58 এরকম, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছি, সব অগর ঘুমিয়ে রয়েছে, আমরা কাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। দিয়ে হঠাৎ জানেন আমাদের এই দিকের যে বেলটা, এই হল ঘরের কাছে যে বেলটা, মানে ওর বেলটা তো আমার বেডরুমের মধ্যে লাগানো রয়েছে, হঠাৎ কি জোরে জোরে বেজে উঠেছে জানেন তো, সে দুবার মানে ভীষণ জোরে বেজে উঠেছে। এইবারে বেজে উঠতে তো ঘুম ভেঙে গেছে। তখন ডাক্তার সাহেব বলছে কি, উঠে পড়ো, তোমার কাজের লোকেরা এসে গেছে। আমি ধর্মর করে উঠে বসেছি, উঠে বসে ভাবছি যে চারিদিকে এত গভীর অন্ধকার, কাজের লোক এসছে মানে। দিয়ে ঘড়িতে তখন দেখি 2:58। আমি বলি কী হলো বলো তো, কে বেল বাজালো, এরকম তো হয় না কখনো। সে বলতে মানে সবাই তখন জেগে গেছি আমরা। দিয়ে এবারে তো ও তো বলে কি উঠে দেখে আসবো, আর না দরজা খুলবে না একদম, হ্যাঁ। আর এখানে মানে কত রকম চুরি ডাকাতি, কত কি বদমাইশি, কত কি হচ্ছে বলুন তো ওরকম। আর এদিকটা চারিদিক তো খোলা, আমার জঙ্গল, এদিকটা খুব ভয় লাগে জানেন তো রাত্রেবেলাতে। দিয়ে এবার চারিদিকে সবাই ঘুমাচ্ছে, বিপদ এলে কে বাঁচাবে, কে করবে, লোকে আগে জানতে পারবে তবে তো, শুনতেই তো পাবে না। শীতের রাত ওইভাবে সব কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি বলি না, খুলবে না। এইবারে সে বলে কি, জানো তো আমি এক্ষুনি স্বপ্ন দেখছি, আমি কাকে যেন বলছি যে না 3টের পরে আমি বলছি, আর বেলটার সঙ্গে সঙ্গে বেজে উঠলো। আমি তো চুপচাপ আছি যে এবার কি কথা রে বাবা, বলতে এবার একটু চুপচাপ শুয়েছে। আমি বাজা, যার দরকার হবে সে আবার বেল বাজাবে, আর এত রাতে এপাশে এসে কে বেল বাজাবে। আমি বলি খুলবে না, দরজা একদম খুলবে না, বলে তো চুপ করে বসে আছি। তারপরে ঘুম আসছে না, ও মা হঠাৎ সে তাকে ধরে রাখতে পারি না জানেন তো, সে একবারে লেপ টেপ ছুঁড়ে ফেলে দিয়ে লাফ দিয়ে উঠেছে, বলে কি না মা যেন ডাকছে,
এপাশ দিয়ে খুব দূর থেকে আওয়াজটা আসছে, খুব আস্তে, আমায় যেন ডাকছে, ভীমু ভীমু অভিমু করে ডাকছে। সে একবারে লাফ দিয়ে ছুটে চলে গেল, সে আমার অপেক্ষা দিল না, জানো তো, মা ডাকছে। আমি তাকে বুঝাতে পারছি না যে আরে বাবা, মা তোমাকে ডাকলে এদিক দিয়ে ডাকবে, আর মা এই কোলাপসেবল গেট খুলে এই পাশে এসে এইখানে দরজায় তোমাকে ডাকবে, ডেকে ভীমু ভীমু করে ডাকছে। সে জানেন তো, সে মানে বাঁধন মানে না, সে একবারে লাফ দিয়ে ছুটে চললো, গিয়ে কে ডাকে কে ডাকে, মা মা করছে, কে কোথা। দিয়ে আমি তো শুয়ে শুয়ে চুপ করে দেখছি, ও সেই দিকে দরজা দিয়ে গেল, ওয়াশিং মেশিনের কাছে দরজা টরজা খুলে সব দেখলো। আচ্ছা বলুন, মা কি একা উপরে শুয়ে আছে? হ্যাঁ, উপরে তো অতজন রয়েছে, তারা তোমাকে দেখবে, আর তোমাকে যদি দরকার হয় তারা ডাকবে। মা যদি অসুস্থ হয়ে থাকে, মাকে ফোন তুলে তোমাকে ডাকবে ভীমু ভীমু করে? বলুন। সে তাকে ওই অবস্থায় না বোঝাতে পারছি না, সে কেমন হয়ে গেছে, একটা যেন পাগলের মতন ছুটছে। না, আমি শুনলাম মা ডাকছে আমাকে, দূর থেকে আওয়াজটা আসছে, ভীমু অভিমু করে ডাকছে। আমি আর কিছু বলি না, আমি এইদিকে দরজা খুলুক, আমি একদম ঝাঁপ দিয়ে পড়বো একবারে। দিয়ে তারপরে যে চারিদিক দেখে টেকে এলো, এসে বলে কি, সত্যি বিশ্বাস করো, আমি না পরিষ্কার শুনলাম আমাকে কে যেন ডাকছে ভীমু ভীমু করে। আমি কেউ ডাকেনি, ওটা তোমার মনের ভ্রম, তুমি শুয়ে পড়ো। দিয়ে তারপরে তো বলে কি, এদিকে দরজাটা খুলে একটুখানি দেখবো। আমি না, দরজা খুলবে না, দরজা খুলবে না কিছুতেই। বলে কেউ যদি ডাকে, কারো যদি কেউ যদি ধরো অসুস্থ হয়ে পড়েছে, আমি না, কেউ অসুস্থ হয়নি, কেউ ডাকেনি, যার দরকার সে দরজা ধাক্কা দেবে, নাম ধরে জোরে জোরে ডাকবে। ওইভাবে রাত্রেবেলায় এসে হঠাৎ করে, এখন মাঝ রাত, রাত্রেবেলায় এসে বেল বাজিয়ে কেন তোমাকে ডাকতে যাবে? দিয়ে আমি বলি, তুমি কি পাগল টাগল নাকি, যে মা তোমাকে এসে ডাকছে? বলুন দেখি কি জ্বালা। হ্যাঁ, মা নড়তে চড়তে পারেনি, সে নাকি কোলাপসেবল গেট খুলে এই পাশ দিয়ে এসে এইখানে বেল বাজিয়ে ওকে ডাকছে। দিয়ে সে তো, তাকে তো থামাতে পারি না, জানেন তো, সে ছটফট করে যাচ্ছে। তখন আমি বলি, আচ্ছা এক কাজ করো, তুমি মাকে ফোন করো। বলে আমারই ফোন থেকে মাকে কল করলাম, দিয়ে মাকে ধরেছে, ধরে মাকে বললাম সব কথা যেরকম। মা বলে, তুই স্বপ্ন দেখছিস, শুয়ে পড়, আর তুই নামিস নি, ঘরের দরজা জানলাও খুলবি না, আলো জ্বালবি না, তুই চুপচাপ ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়, কিচ্ছু হয়নি। দিয়ে বলে কি, না এক্ষুনি বেল বাজলো, এই তো তোমার বউও উঠে বসে আছে। আমি বলি, হ্যাঁ মা, বেলটা তো খুব জোরেই বাজলো। এবার দেখুন, হয় মাঝ রাত, হ্যাঁ, আর আমাদের পাড়াটার পিছন দিকে না বস্তি পাড়া, তো হয়তো সব মানে রাত্রেবেলায় না সেই মানে কি বলে ওগুলোকে, মানে চোর ছাচ্চোর সব বেরোয় আর কি, হয়তো বা তারা বদমাইশি করে বাজিয়ে দিয়েছে। আমাদের এখানে এরকম অনেকবার হয়েছে, জানেন তো, মোবাইলে বাচ্চার কান্নার আওয়াজ ঘরের সামনে রেখে দিয়ে সরে দাঁড়িয়েছে। এবার সেই ভদ্রলোক ভদ্রবেলা অনেকক্ষণ ধরে বাচ্চা কাঁদছে ঘরের দুয়ারে, তো ওরা বুঝতে পারেনি যে যেই না দরজা খুলেছে ব্যাস অ্যাটাক করেছে। এরকম অনেকবার হয়েছে। আমি বলি, না তুমি, এমনও তো হতে, আচ্ছা কত রকমের বিপদ হতে পারে বলুন তো। হ্যাঁ, এগুলো কি মানে আমি, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি বলো তো, তোমার মাথায় কি ভূত ঢুকেছে? দিয়ে তারপরে তো সারা রাত তো আর ঘুম এলো না, মাথার যন্ত্রণায় তো মরে যাচ্ছিলাম সকাল থেকে, চান টান করতে একটু সুস্থ লাগছে। তারপরে তো সকালবেলায় উঠে সব পাড়ার লোকজন যাদের সঙ্গেই কথা বলছি, বা আমার কাজের দিদিরা, তারপরে সবাই বাড়ির সবাই সবাই বলে কি, নাকি নিশি ডাকে। বলে কি, না না বৌমা, একবার ডাকবে সাড়া করবে নি। আর বাবা ওই রকম রাত্রেবেলাতে পাড়ার মধ্যে দিয়ে ওইভাবে একা একা আসে, নজরে থাকে। আর তোমরা সব আধুনিক যুগের শিক্ষিত মেয়ে ছেলে, তো তোমরা মানতে চাও না। আর নিশি ডাকে ওরকম, আর নিশি ডেকে চারিদিকে জঙ্গল, ওরকম নিশি ডাকে, নিশি ডেকে জঙ্গলে টেনে নিয়ে যাবে, গিয়ে মেরে ফেলে দেবে। আর তুমি ভীমুকে একদম বেরোতে দেবে না। আর ইয়ে করো, একবার ডাকলে সাড়া দেবে না, দুবার তিনবার ডাকার পর সাড়া দেবে, চুপ করে থাকবে, আর মোটে দরজা জানলা কিছু খুলবে না। সবাই এক কথা বলছে, বলে হতেও পারে বদমাইশি করেছে, কেউ বেল বাজিয়েছে। এরকম আগে এক বছর, বহু বছর আগে, তখন আমার ছেলে ছোট্ট, জানেন তো, ডাক্তার সাহেব বেড়াতে গেছে, আর ওই রকম সে দুবার তিনবার করে বেল বাজাচ্ছে। দিয়ে আর আমি সে ভয়ের চোটে যিশুকে বুকে চেপে নিয়ে খাটের উপর চুপ করে বসে আছি অন্ধকারে, জানেন। এবার কাউকে যে বেরিয়ে ডাকবো সে উপায়ও নেই, তখন তো ফোন টোনও কিছু ছিল না। দিয়ে কালকে এসে কি অবস্থা জানেন, আমি ছেলেকে ডাকিনি, ডাকলে না আমার ছেলে যা ডান পিটে, এক্ষুনি একদম দরজা টরজা খুলে একদম গেট পেট খুলে বাইরে চলে যাবে দেখতে। দিয়ে তারপরে সবাই আজকে এক কথায় বলছে, বলে কি, না তো এমনিতেই মানে রাতের বেলায় না আমাদের শাশুড়ি আমাদেরকে ওই অশ্বত্থ গাছের তলায় যেতে দেয় না। তারপরে এখান দিয়ে কোনো খাবার টাবার আমরা নিয়ে যাই না, নিয়ে গেলেও বলে যে আঁচল দিয়ে চাপা দিয়ে নিয়ে যাবে, নইলে একটা লঙ্কা খাবারের উপর দিয়ে নিয়ে যাবে। এবার মানি না, ঠিক আছে, আধুনিক যুগ, শিক্ষিত মেয়ে, সবই মানি, কিন্তু কিছু কিছু সংস্কার তো মানতেই হয় না সংসার ধর্ম করতে গেলে। তো আমি এগুলো মানি।
আর মা কখনো অশ্বত্থ গাছের তলায় বসতেও দেয় না, সন্ধ্যা হলে জলও দিতে দেবে না, যেতেই দেয় না, বলে না ওখানে যাবে না। তো কি জানি সবাই খালি বলে কি নিশি ডাকছিল, বাবা এরকম রাত দুপুরে আসে আর তোমাদের চারিদিকে এরকম জঙ্গল ভর্তি, আর কি ভয় জানেন তো, কাল থেকে এই সমস্ত শুনে ভয়ে মরে যায়। কদিন ধরে কি হয়েছে জানেন তো, যে আমি কেন জানি না, আমার কোনোদিন এরকম মনে হয়নি। কদিন ধরে কি হয়েছে বলুন তো, খালি মনে হচ্ছে কি আমি হাঁটছি, আমার পিছন পিছন কেউ হাঁটছে এরকম ভাবে, মানে আমাকে যেন ধাক্কা মেরে ফেলে দেবে, ঠিক এরকম। বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, সেদিন চেয়ারে বসেছি, চমকে উঠে পিছন ফিরে এমনি করে তাকিয়েছে, ডাক্তার সাহেব বলছে কি হলো, আমি বলি কে যেন চেয়ারটাকে ধরে ধাক্কা মারলো, নড়ে উঠলো চেয়ারটা। তারপরে রাস্তা দিয়ে হাঁটছি, ঠিক অন্ধকার জায়গাটায় এলে বা আমাদের পাড়ার মধ্যে ঢুকলে খালি মনে হয় কি পিছন দিক দিয়ে যেন কে আসছে আমার সঙ্গে সঙ্গে, আর হাতটাকে এরকম করে মানে এগিয়ে দিয়ে ধাক্কা মারার চেষ্টা করছে। হ্যাঁ, কি কি জানি আমার এরকম কেন মনে হচ্ছে, কোনোদিন এরকম মনে হয়নি, কিন্তু আমার এইসব ইয়েতে নেই। তাই যিশুদাই বলছে, বলে মা একটু সত্যনারায়ণের পুজো করো আর একটু হোমযজ্ঞ করো বাড়িতে, হতেও পারে বা কি জানি বাবু, গা এরকম মানে এ এলাকা তো, রুরাল এলাকা, হতেও পারে বা আমরা মানি না, আবার সব কিছু মানি না তাও তো নয়, তাই না বলুন। তো কি জানি সকাল থেকে না এইসব নিয়ে খুব ডিপ্রেসড রয়েছি জানেন তো, বুঝতে পারছি না তো, কোনো রকম কোনো সমাধান পাচ্ছি না। কত রকম কত কি হতে পারে, যে আসছে সেই এক এক রকমভাবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, বিশ্লেষণ করে যাচ্ছে, কি জানি কি ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, সত্যি কি নিশি বলে কিছু আছে গো? নিশি কি সত্যি এভাবে ডাকে? আমি না মানে কি বলবো বলুন তো, কোনোদিনই তো এই সমস্ত কিছু মানেনি। তো মানে এখন কি অবস্থা হয়েছে বলুন তো, আমি মানতেও পারি না, আবার মানি না এ কথা বলতেও পারি না, এই হয়েছে ব্যাপার। আমি ঠিক এগুলো বুঝতে পারি না জানেন তো। আমাকে বলছে আমাদের পাড়ারই একজন, যে তুমি তোমরা তো সব আধুনিক যুগের শিক্ষিতা মেয়ে, আধুনিক যুগের শিক্ষিত মেয়ে, তোমরা এগুলোকে মানতে চাও না, কিন্তু এগুলো আছে, তোমরা এগুলো জানো না। তাই মনে মনে না সকাল থেকে তাই ভাবছি, কি জানি হতেও পারে, জানি দেখার কথাটা না প্রথম শুনি আমার বাবার মুখে, বুঝলেন তো। আমার বাবা গ্রামের ছেলে ছিলেন তো, তো বাবা বসে বসে গল্প করতেন জানেন তো, যে এরকম গ্রামের দিকে নিশি ডাকে, নিশি ডেকে নিয়ে চলে যায় রাত্রেবেলায়, নিয়ে গিয়ে হয় মেরে ফেলে দেয় আর নইলে ঘুরায়। বাবার কাছে বসে বসে গল্প শুনতাম, তখন আমরা ছোট তো, সেসব শুনতাম। আমরা তো চিরকাল শহরে মানুষ হয়েছি ভাই বোন, তো এসব কোনোদিন জানিও নি দেখিও নি, ওই বাবার মুখেই শুনতাম যেরকম নিশি ডাকে। আমার মা কি ছিল বলুন তো, মা ওই আমার মতন মানতেন অথচ মানতেন না, মা চুপচাপ থাকতেন, শুনতেন, মাথা নাড়তেন, কিন্তু মা ঠিক মানতেও পারতেন না, আর মা মানে ওই আমারই মতো অবস্থা আর কি। তারপরে আর একটা কথা বলি আপনাদের, তরকারিটা হয়ে গেছে। তখন না জানেন তো, মানে আমি তো কোনোদিন এসব এরকম মানে পরিস্থিতিতে পড়িই নি কোনোদিন। তো বললাম না চিরকাল কোয়ার্টারে মানুষ হয়েছি, শহরে মানুষ হয়েছি, আমি এসবের পরিস্থিতিতে পড়িনি কোনোদিন। তারপরে কি বলুন তো, যখন এখানে বিয়ে হয়ে গেলাম তখন আমার শ্বশুর মারা গেছে জানো তো, আমার বিয়ের 1 বছর বাদেই আমার শ্বশুর মারা যায়। তো তখন শ্বশুর সদ্য মারা গেছে, আর আমি এদিকে তখন প্রেগনেন্ট, 5 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে তখন আমার বাপিও মারা গেছে, ওরকম 4-5 মাস হয়েছে। হঠাৎ জানেন তো দুপুর রাত্রেবেলাতে, তখন আমরা ওই আমাদের তখন ওই একটাই ঘর, ওই ঠাকুর ঘর যেটা এখন, ওই ঘরটাই আমাদের ঘর তখন, আর ওই বাইরে পায়খানা বাথরুম রয়েছে। তো আমি রাত্রেবেলায় উঠে বাথরুমে যেতে যাচ্ছি জানেন তো, মনে আছে এখনও, দরজাটা যেই খুলেছি, খুলে ওই যেখানে আমার ওয়াশিং মেশিনটা রাখা আছে, আমি জানেন তো মানে আলো জ্বালিনি, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে আমি কিন্তু কোনো গল্পও শুনিনি, কোনো কিচ্ছু শুনিনি। হঠাৎ আমি আরও মানে তখন তো সাহস ছিল, এখন একটু বয়স হয়ে গেছে বলে ওই যে ডাক্তার সাহেবকে বলছিলাম, এখন বয়স হয়ে গেছে, এখন কি আর অত সাহস আছে, এখন ভয় লাগে। তখন নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, আর কী ব্যাপারটা, আমি আরও জানেন তো মুখ বাড়িয়ে দেখছি এরকম উঁকি মেরে যে কে দাঁড়িয়ে ওখানে। তো ডাক্তার সাহেব পিছন থেকে বলছে কি হলো, কি দেখছো, আপনি কে যেন ওখানে দাঁড়িয়ে, বলে কে দাঁড়িয়ে থাকবে, বলে আমি জানেন তো এরকম হাত বাড়িয়ে এরকম সুইচটা পাশের দেয়ালে জ্বালতে যাচ্ছি, আমি কিন্তু সুইচে হাতও দিইনি, সুইচ অব্দি আমার হাত যায়ও নি, দুম করে একটা বাস্ট হয়ে গেল বাল্বটা জানেন তো, দিয়ে ব্যাস মিলেই গেল। কিন্তু আমি সে কথাটা যিশুকেও সব সময় বলি, আমি স্পষ্ট দেখছি যে ওখানে কে যেন সাদা কাপড় পরা দাঁড়িয়ে রয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই আর তো এত বছরে আর কোনোদিনও দেখিনি সে জিনিস, সেদিনই কেন দেখলাম। তো সেই জন্যই মানে
আজকে সকালবেলায় উঠে আমি তাই তোমার ডাক্তার সাহেবকে বলছি, তোমাকে আমি না আমার ছেলে আমাকে ওই যে হাতে কালো কার করিয়ে দিয়েছিল, তো হাতে র্যাশ বেরিয়ে গেল বলে খুলে দিলাম, তোমাকে আমি এবার হাতে পায়ে সব কালো কার পরিয়ে দেবো। দেখি তোমায় কে কি বিপদ কি করতে পারে কি করতে পারে। ঠিক আছে, আমি যখন এখানেই থাকি তখন এখানেরই মতো চলবো। তুমি এসো আজকে বাড়িতে, তোমার হাতে পায়ে আমি কালো কার বাঁধবো। এই দেখুন, মা লক্ষ্মীর পুজো করে উঠলাম এক্ষুনি। এই যে আপনারা একবার দর্শন করে নিন, আজকে বৃহস্পতিবার তো আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই সবাইকে। এই যে মা লক্ষ্মী, এই যে দেখুন, এই আমার গোপাল, এই যে সবাইকে ভোগ নিবেদন করেছি, এই যে, আর এই আমার কানাই, এই যে। চলুন 12:30 বাজে, বাকি রান্নাটা শেষ করি, করে খাওয়া দাওয়া করি। দেখুন, কালকে দুধটা দিয়ে ছানা কাটিয়ে রাখলাম। কালকে সব ওই যে উপরে খাওয়া দাওয়া করেছে, তারপরে ঘুগনি খাওয়া হয়েছে, তখন তো আর দুধ খাওয়া যায় না না, সেই জন্যে আবার সকালবেলা উঠেও তো ডাক্তার সাহেবের মানে জল খাবার টাবার আর খাওয়ার সময়ও পায় না, আর আমিও ভাতটা তাড়াতাড়ি করে দিয়ে ওকে ভাতটা দিয়ে দিই, খেয়ে দিয়ে চলে যায় শান্তি। সেই জন্যে দুধটা রয়ে গেছিলো, এটা ছানা করে দিলাম, রাত্রেবেলায় সবাই খেয়ে নেবে। চলুন, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:45। একটু চলুন বাগানে যাব। মানে কালকেও যেতে পারিনি, আজকেও যেতে পারি, মানে সকাল থেকে যেতে পারিনি। হ্যাঁ, নানা ঝামেলায় মেতেছিলাম তো। খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে। আজ আর কী কী রান্না করলাম আপনাদের দেখাইনি, রোজই তো দেখাই, আজকে আর দেখাইনি। তো চলুন একটুখানি বাগান থেকে ঘুরে। জিম থেকে ফিরে এসে ওই দেখুন পাখা চালিয়ে দিয়েছি। এত গরম না, পারছি না, কীরকম একটা শরীরে অস্বস্তি করছিল জানেন। চলুন পাখাটা আগে বন্ধ করি, তারপর আপনাদের সাথে কথা বলছি। জিম থেকে যখন ফিরছি, হেঁটে হেঁটে ফিরছিলাম, বুঝলেন তো কি কষ্ট হচ্ছে। বুঝতে পারছি না কেন কষ্ট হচ্ছে, বাইরে ঠান্ডাও সেরকম নেই কিন্তু। আর ওই জিম করেছি, করার পরে তখন তো একটা গরম লাগেই, তার উপরেই আবার সোয়েটার চাপিয়ে দিয়ে চাদর গলায় নিয়ে আসছি, তো ওই জন্য মনে হয় শরীর খারাপ করছিল। আর আজকে হেঁটে হেঁটে এসেছি, একটা টোটো এদিকে আসবে না জানেন তো, কীরকম বদমাইশ টোটোওয়ালাগুলো, কেন কি জানি এদিকে আসলে এলে ভাড়া পায় না বোধহয় সেরকম, আর ওই জন্য কিছুতেই আসবে না। দিয়ে আমি বলি আমি হাঁটতে হাঁটতেই চলে যাব বলে, ওই মানে কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ নিয়ে ওরকম চাদর গায়ে দিয়ে, সোয়েটার গায়ে চাদর গায়ে আসছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঘরে এসে আগে ছেলের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে আগে পাখা খুলে দিয়েছি। আরে দাঁড়া বাবা, ব্যাগে আছে জিনিসপত্র দেখ, আমি আগে পাখাটা চালিয়ে বসি। এই এতক্ষণ পাখা চলার পর শরীরটা ঠান্ডা হলো জানেন তো। গরম কিন্তু পড়ে গেছে বলুন, তাই না? হালকা হালকা গরম লাগে। কালকে তো আমার যিশু এমনিতেই ও রাতের বেলায় পাখা চালিয়ে দেয়, দিয়ে শোয়ের বাবা চমকে ওঠে দেখলে। ও শীত গ্রীষ্ম মানে পাখা চালিয়ে দেবে, দিয়ে কম্বল মুখ অব্দি চাপা দিয়ে নিয়ে শুয়ে থাকবে। ছোট্টর থেকেই ওই রকম, ছোট্টর থেকেই। বোধহয় সিজার বাচ্চাগুলো ওই রকম হয়, বুঝলেন তো। সিজার বাচ্চাদের গরম বেশি, এটা আমি জানি। ওই জন্য মনে হয় কালকেও তো সারা রাত পাখা চালিয়ে দিয়ে শুয়ে আছে। ওর বাবা দেখে চমকে যাচ্ছে, বলে পাখা চালিয়েছে? আমি বলি হ্যাঁ। তো যাই হোক, ফেরার পথে দেখুন একটা জিনিস কিনে এনেছি। আমি না মাটির ভাঁড়ে কখনো পয়সা জমাই না জানেন তো, কি জানি কেন। মানে একটা আমার মানসিকতাও বলতে পারেন, যেটা হয় সেটা বলছি আর কি। আমি মাটির ভাঁড়ে যদি পয়সা জমাই না, সে পয়সা টেকে না। কিছু না কিছু কারণে, কোনো না কোনো কারণে সে ভাঁড় আমাকে ভেঙে ফেলতেই হবে, যতবার জমিয়েছি। কিন্তু প্লাস্টিকের ভাঁড়ে যখন টাকা জমাই বেশ জমে। তো আগে একটা রকম প্লাস্টিকের ভাঁড়ে টাকা জমিয়েছিলাম, 2000 টাকা জমিয়েছিল জানেন তো। তো সেইটা তারপরে সেটা তো নষ্ট হয়ে গেল। যাওয়ার পর আজকে এই যে এটা আমি অনেক দিন আগেই দেখে এসেছিলাম, দোকানে সাজানো ছিল, রাস্তার উপরে যে দোকানগুলো থাকে না সেইখানে, প্লাস্টিকের দোকানগুলো সেখানে সাজানো ছিল। তো সবুজ রঙেরটা পছন্দ ছিল, সবুজ রঙেরটা বিক্রি হয়ে গেছে। এই যে এটা নিয়ে এসেছি দেখুন, কিডি ব্যাংক, এর মধ্যে পয়সা জমাবো। আমার এই জিনিসে পয়সা জমালে না দেখছি জমে, কিন্তু মাটির ভাঁড়ে পয়সা জমালে আমার জমে না, অদ্ভুত একটা ব্যাপার। এই যে এটা নিয়ে এসেছি, সুন্দর হয়েছে না? আর এমনি ওই নিজের ফলটা শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এলাম। যিশুর জন্য তো আছে ফল, আমার ফলটা শেষ হয়ে গেছিলো। সে আবার যদি ফ্রিজ খুলে দেখে যে ফল নেই, এক্ষুনি ডোজ দিয়ে দেবে। কেন আনা হয়নি, কেন খাচ্ছ না, চিৎকার করে দেবে এক্ষুনি। সেই জন্য ফল নিয়ে এলাম। ঠাকুরের নকুলদানাটা শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এলাম। তারপরে একটু আমাদের জন্য সিঙ্গাড়া কিনে নিয়ে এলাম, ছেলেটা ভালোবাসে খেতে, ঘরে আছে, তাই এইসব নিয়ে এই বাড়ি চলে এসেছি।
এসেই একটু বিশ্রাম নিচ্ছি, নিয়ে যাচ্ছি, সন্ধ্যা দেবো। সেই তো নিত্য নৈমিত্তিক কাজ প্রতিদিনের, করতেই হবে সেটা, তাই না? তো চলুন তাহলে, চা খাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে নয়তো। তো দেখুন, এখন বাজে হচ্ছে 10:45। এখনও আমাদের ডিমের ঝোল রান্না চলছে। কি হয়েছে জানেন, এখন সকালবেলাতে তো যা তরকারি রান্না করেছিলাম সবই ছিল। কাঁচা কলার তরকারি ছিল, তারপরে ওলকপির তরকারি করেছিলাম, সেটা ছিল। তা আমি ঠিক করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলায় ওই 9টা নাগাদ উঠে কটা রুটি করে দেবো, আর ওই তরকারি রইলো, আর ওরা যখন খাবে 2টো ডিম ভেজে দেবো, দিয়ে ব্যাস হয়ে যাবে। এইবারে ডাক্তার সাহেব তো সেই সকালবেলায় ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আর বাড়িই আসেনি, বলে ওটি ছিল, অনেকগুলো কাজ ছিল, সেই সমস্ত শেষ করে ধীরে সুস্থে এলাম। এসে ঘরে ঢুকেই এখন আমার না সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে কথা টথা বলার পর চাটা খাওয়ার পরে খুব শরীর খারাপ করছিল। কালকে কী হয়েছে বলুন তো, সেই যখন মানে জায়ের যখন সেই উপরে গেলাম বিবাহবার্ষিকীর পালন করতে, তখন না সেই হাঁটু আর হাতে মানে দেখে ওরা চমকে গেছিলো। হাঁটুর দেখেনি, মানে হাতটা দেখে আর হাঁটুর কথা শুনে চমকে গেছিলো। খুব ব্যথা ছিল হাঁটুটায়, জানেন তো। কদিন ধরে ওই নিকাব পরে পরে কাজ করতাম। নিকাব যতক্ষণ পরা আছে ঠিক আছে, নিকাব ছেড়ে দিলেই আর হাঁটু আর মানে উঠতে পারতাম না, বসতে পারতাম না, এরকম কষ্ট সেই নিয়েই চলছিল। তারপরে কালকে উপরে গেছি, গিয়ে এরকম ওরা তো তখন আর জানতো না, হাতের কাটা টাটা দেখলো, শুনলো। যিশু আবার বলে দিয়েছে যে হাঁটুর অবস্থা খুব খারাপ, হাঁটু এখনও ওরকম ফুটবলের মতন ওরকম ইয়ে হয়ে রয়েছে, ফুলে রয়েছে। আর ওষুধ খেতে বললাম, মানে ও তো সেই পেন কিলার দিয়েছিল, কি কাইমোরাল ফোর্ড নাকি, আমি খাইনি। তারপরে আমি ওই থ্রম্বোফব জেল লাগিয়ে লাগিয়ে ওই মানে কুথিয়ে কুথিয়ে দিন যাচ্ছিলো আর কি, বুঝলেন তো। তারপরে তখন সে আমার দেওর চিৎকার করছে যে আরে বাবা, হাঁটুটা তাহলে একটা এক্সরে করলে তো হয়, এরকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছো, এরকম অবস্থা, বসলে পরে উঠতে পারছো না, একটা এক্সরে করাও না। দিয়ে আমি আর কথাটায় গা করিনি। তারপর রাত্রেবেলা এসে খাওয়া দাওয়ার পর না ডাক্তার সাহেব হাঁটুতে সে জোর করে আকুপাংচার দিয়েছিল, জানেন তো। আমি ভয়ের চোটে মরে যাই, যে একে হাঁটু ফুলে ঢোল হয়ে রয়েছে একদম, তার মধ্যে তুমি আকুপাংচার দেবে, আরও ব্যথা হবে। বলে তুমি নিয়েই দেখো না, বলে জোর করেই দিয়েছিল। দেওয়ার পর সকালবেলায় উঠে দেখি না বেশ ব্যথাটা কমেই গেছে, বেশ হাঁটা চলা সুন্দর করতে পারছি, অনেকটাই কমে গেছে ব্যথা। তারপরে তো ওই রাত্রেবেলা ওই সব গণ্ডগোল হলো, ঘুম ঠুমো আর ঠিক করে হয়নি। তারপরে তো ভোরবেলায় উঠে পড়েছি, বললাম না সকালবেলা তো আমাকে উঠে পড়তেই হয়। সে উঠে পড়ে কাজকর্ম এই সেই করেছি, দুপুরবেলাও বিশ্রাম পাইনি, শরীরটা খারাপ লাগছিল। যিশু বলছিল মা আজকে যেতে হবে না। তো আমি ভাবলাম কি যে না, শরীরকে প্রশ্রয় দিয়ে লাভ নেই, চল, আবার কালকে যদি বেরোতে না পারি, আলোও ফুটে গেছিলো বিকেলবেলায়, বলে জিমে গেছিলাম। তারপরে তো ফেরার পথে হেঁটে হেঁটে এসছি, এসে চাটা খেয়ে এত শরীর খারাপ লাগছে না, আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, বুঝলেন তো। শুয়ে পড়েছি, এবার ডাক্তার সাহেব সেই মুহূর্তেই এসে বলে কি আমি ডিমের ঝোল করব। তা আমি বলি তরকারি করা আছে, আর করতে হবে না, আমি ডিমের ঝোল করব, চলো আমাদের 3জনের জন্যই ডিমের ঝোল বানিয়ে নেব, নিয়ে চলো খাবো। তো আমি বলি ঠিক আছে তাহলে করো। বলে তোমায় কিছু করতে হবে না, তুমি চুপ করে বসো, আমি করে নিচ্ছি, আমি বানাবো আজকে। করতে করতে এবার আমি জানি তাহলে আমি রুটিটা করে দেবো, আটা মাখতে গেছি, বলে না না, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি যাও, বিশ্রাম নাও গে, শরীর খারাপ বলছো, আমি করে নিচ্ছি। বলে সে এখন ওই যে রুটি আর ডিমের ঝোল করতে বসেছে, বুঝলেন। আমি ঘুরে বেড়াচ্ছি। তো এইসব গল্প হাসি মজা করছিলাম আর কি, করতে করতে এখনও হয়নি। আমার ছেলে বলছে ওমা আর কতক্ষণ, আমি বলি দাঁড়াও, এখন ডিমের ঝোল বানানো হচ্ছে, বলে বানাচ্ছে বসে বসে। তো করুক, আর কি বলবো তাহলে। আমি এই ঘুরে বেড়াচ্ছি চুপচাপ। বলছে তুমিও আজকে রুটি খেয়ে নাও, আর কোনো ঝামেলা করতে হবে না, সকালবেলায় তো রুটি খাইনি। বলছে চলো 3জনে মিলে রুটি আর ডিমের ঝোল খেয়ে নেবো। তাহলে ব্যাস, তাহলে চলুন, আমি এসছি, এই ঠাকুরের শয়ন তো দেওয়া হয়ে গেছে, পর্দাটা টেনে দেবো, দিয়ে গিয়ে বসবো একটুখানি আর কি। তাহলে চলুন, তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর আজকে থেকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, বা আজকে যারা আমার ভিডিওটা দেখলেন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।